ইংরেজি জানা ভালো নাকি না জানা ভালো? আজকে কথা বলবো ইংরেজি জানা ভালো নাকি না জানা ভালো এটি নিয়ে। প্রথম কথা হলো ইংরেজি কাদের জানা দরকার। যারা ইংরেজি জানতে চান এবং ইংরেজি যে জানেন এটা জানাতে চান তাদের ইংরেজি জানা দরকার। আজকে ফেসবুক গরম ছিল ইংরেজি জানা না জানা নিয়ে। দুইজন উপদেষ্টা তারা ইংরেজি জানেন না, অর্থাৎ তারা বিদেশিদের সাথে মিটিংয়ে বসেছিলেন, বিদেশিরা প্রশ্ন করেছেন তাদের ভাষায় আর উপদেষ্টারা উত্তর দিয়েছেন তাদের ভাষায়। এটা নিয়ে নানান কথা, এটা নিয়ে অনেকেই অনেক তথ্য দিয়ে যাচ্ছেন। একজন জানালেন জাতিসংঘে প্রথমবার শেখ মুজিব যে ভাষণ দিয়েছিলেন সেটি ছিল বাংলায় লেখা। আসিফ নাহিদের দুদিকেই সমস্যা। তারা যদি ইংরেজিতে কনভারসেশন করতে যেতেন তাহলে ইংরেজিতে ফ্লুয়েন্সির অভাবে তাদেরকে বলা হতো ইংরেজি জানে না। সেক্ষেত্রে তাদের জন্য এই পন্থাটাই ভালো ছিল যে তারা বাংলায় উত্তর দিয়েছেন। কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্সির জন্য আসলে ইংরেজির চর্চা করা লাগে। যারা বিভিন্ন লোকজন ইংরেজিতে ফ্লুয়েন্সি নিয়ে আসেন তাদের কথাবার্তার বিষয়গুলো তারা এই বিষয়গুলো প্র্যাকটিস করেন। বিশেষ করে যারা আইএলটিএস পরীক্ষা দেন তাদের ক্ষেত্রে তারা কিন্তু রীতিমতো প্র্যাকটিস করে করেই তারপরে পরীক্ষায় অবতীর্ণ হন। ইংরেজি জানা এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে পারা বা ইংরেজিতে প্রশ্নের জবাব দেওয়াটা একরকম না। কেউ হয়তো ভালো ইংরেজি লিখতে পারেন কিন্তু ভালো বলতে পারেন না। ইংরেজিতে 4 ধরনের পরীক্ষা হয় যারা আইএলটিএস দেন। তো সেক্ষেত্রে 4 ধরনের পরীক্ষার মধ্যে আছে লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। লিসেনিং, রিডিং, রাইটিং এই পরীক্ষাগুলো লিখিত পরীক্ষা হয়। এগুলো ব্রিটিশ কাউন্সিল বা অস্ট্রেলিয়ান আইডিপি তারা এটার আয়োজন করে থাকেন। আর স্পিকিংটাও একই কর্তৃপক্ষই নেন, যে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে 3টি পরীক্ষা অনুষ্ঠিত হয়, লিসেনিং, রিডিং, রাইটিং। সেই একই কর্তৃপক্ষ আবার এটা স্পিকিং পরীক্ষাটাও নিয়ে থাকেন এবং সেখানে একজন ইন্টারভিউয়ার থাকেন, তিনি বিভিন্ন প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। আমি যেহেতু সেই পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলাম তো আমার জানা আছে যে সেখানে এই নর্মাল কনভারসেশন, কিভাবে এসেছেন, রিকশায় চড়ে আসলেন নাকি বাসে চড়ে আসলেন, বাসা কত দূর, আপনি কোথায় চাকরি করেন, এই টাইপের প্রশ্নগুলোই একটা ফরম্যাটেড প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো আবার স্পিকিং পরীক্ষায় ভালো করার জন্য সেগুলো প্র্যাকটিস করে যাওয়া যেতে পারে। তবে আরেকটা ব্যাপার থাকে আনসিন, মানে ওখানে যে কোনো একটা টপিক্সের উপরে বলতে বলা হয়। সেক্ষেত্রে টপিক্সটা হাত দিয়ে তোলার সিস্টেম থাকে এবং তখন যেই টপিক্সটা আসে সেই টপিক্সের উপরেই বক্তব্য দিতে হয়। তাহলে যারা বিদেশে পড়ালেখা করতে যাবেন বা যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য ইংরেজি জানাটা অবশ্যই ভালো এবং ইংরেজি জেনেই তাদেরকে ইনকাম করতে হবে। বাংলাদেশের লোকজনের বাংলা বাদে আরেকটা যে দ্বিতীয় ভাষা বাংলাদেশের লোকজন শেখে, বেশিরভাগ লোকজন সাধারণ শিক্ষায়, সেটা হলো ইংরেজি। এর বাইরে আরবিটাও শেখে এবং আরবি বিভিন্নভাবেই শেখার বিষয় আছে, সেগুলো মাদ্রাসা শিক্ষার মাধ্যমে লোকজন শেখে।
যারা মাদ্রাসা শিক্ষার মাধ্যমে শেখে তারা কিন্তু ইংরেজি ভালো না জানার কারণে তাদের মধ্যে কোনো হীনমন্যতা বোধ নাই, কারণ তারা আর একটা ভাষা শিখেছেন। তাহলে দেখা যাচ্ছে যে এই আসিফ বা নাহিদ তারা কোন মাধ্যম থেকে এসেছিল, আর ইংরেজিতে অনর্গল কথা বলতে পারার ব্যাপারটা বা স্পিকিং চালিয়ে যাওয়া বা কোনো একটা বিষয়ের উপরে কথা বলা, এটা কিন্তু এই ফ্লুয়েন্সিটা কিন্তু অনুশীলন বা চর্চার বিষয়। এটা কিন্তু যে কেউ হুট করে এটা আনতে পারবেন না। আর যারা এত বড় একটা আন্দোলন পরিচালনা করলেন তারা অবশ্যই চাইলেই এটা শিখে নিতে পারবেন, এবং তারা যদি মনে করেন যে তারা শিখে নেবেন তাহলে খুব দ্রুতই তারা এটা শিখে নিতেই পারবেন। আপনাদের তো অনেক কিছুতেই সমস্যা হয়। আসিফ কেন চেয়ারে বসে বসে পরিচয় নিচ্ছিল বা পরিচিত হচ্ছিল সেটা নিয়েও আপনাদের সমস্যা হয়। তারপরে যদি সেখানে আসিফ অন্যভাবে রিয়্যাক্ট করতো সেটা নিয়েও হয়তো সমস্যা হতো। আবার এদিকে নাহিদ বলল যে আমাকে স্যার ডাকার দরকার নেই, আমি আপনাদের সন্তানের মতো। খুবই ভালো কথা, সেটাও আপনারা নিশ্চয়ই এনজয় করেছেন। তাহলে ইংরেজি জানা ভালো নাকি না জানা ভালো? ইংরেজি অবশ্যই মানে যারা জানতে চান তাদের জন্য জানা ভালো, আর যারা জানতে চান না তাদের জন্য ভালো না। ধরা যাক কেউ একজন ইংরেজি জানে, ওকে কেউ বাস্টার্ড বলে গালি দিল, তাহলে তখন কিন্তু সে সহজেই রিয়্যাক্ট করতে পারবে যে ওকে বাস্টার্ড বলে গালি দিয়েছে, ওকে জারজ বলে গালি দেয়নি। কিন্তু উনি যদি এই ইংরেজিটা না জানতেন তাহলে উনি মনে করতেন যে এটা কোনো একটা ইংলিশ গালি দিচ্ছে, যে আমারে গালি দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে তিনি রিয়্যাক্ট করতেন না। বাস্তবিক অর্থে ইংরেজি জানতেই হবে। আসলে ইংরেজির পোকাটা আমাদের মাথায় কে ঢুকিয়েছে? ইংরেজির পোকা আমাদের মাথায় ঢুকিয়েছে ব্রিটিশরা। ব্রিটিশরা যখন আমাদের এখানে শাসন করতে আসেন তখন তারা আমাদের ইংরেজি শেখার জন্য উদ্বুদ্ধ করেন এবং আমরা ইংরেজি শিখে সাহেব হই। আমরা এখনো পর্যন্ত তাই, আমরা ইংরেজি শিখেই সাহেব হই। ইংরেজি না জানা পর্যন্ত আমরা সাহেব হতে পারি না। কেউ যদি আরবি ভালো জানে তাহলে সে হুজুর হয়ে যায়, আর কেউ যদি ইংরেজি ভালো জানে তাহলে সে সাহেব হয়ে যায়। আমাদের জাতীয় জীবনে অবশ্যই ইংরেজি শেখার কিছু গুরুত্ব অবশ্যই আছে। আমি যখন নটরডেম কলেজে পড়তাম তখন আমাদের টিচার ছিলেন টেরেন্স পিনেরো, আমি গ্রুপ 7-এ পড়তাম, এবং তিনি আমাদেরকে ছুটিতে কাজ দিলেন যে তোমরা নিউ এজ অথবা অবজারভার বা ডেইলি স্টার যে কোনো একটি পত্রিকা তোমরা নেবা, সেটার যে ইংরেজিতে এডিটোরিয়াল থাকে তোমরা প্রত্যেক দিন একটা করে এডিটোরিয়ালের বাংলা অনুবাদ করবা। এটা কাজটা উনি আমাদেরকে অপশনাল দিয়েছিলেন, কিন্তু আমরা কেউ আসলে এটা করি নাই। আমার যতদূর মনে পড়ে যে কোনো ছেলেই এই পুরো টাস্কটা কমপ্লিট করে নাই, এবং পরবর্তীতে উনি বলেছেন যে তোমরা তো কাজটা করলে না, তোমরা তো শিখতে চাও না। এই জন্য আমরা যারা শিখতে চাই ইংরেজি তাদের জন্য ইংরেজি জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর যারা আমরা ইংরেজি শিখতে চাই না তাদের ইংরেজি শেখার কোনো প্রয়োজনই নেই, ইংরেজি ছাড়াই তো চলে যাচ্ছে। যারা লেখাপড়া মোটেই শেখে নাই, মানে সে বাংলাও পড়তে পারে না, বাংলাও লিখতে পারে না, তার কি লেখাপড়া শেখার প্রয়োজন আছে? যার জীবনের অনেকটাই পার হয়ে গিয়েছে, তিনি বাংলা ইংরেজি না শিখেও তো তিনি অনেকভাবেই শিক্ষিত বা অনেক কিছু জ্ঞানের অধিকারী হয়ে আছেন, কারণ প্রত্যেকটা মানুষই তার জীবন থেকে শিক্ষা লাভ করে। ইংরেজি জানা ভালো কি না জানা ভালো, তো এখানে আমরা যে সমস্ত বিশ্ব সাহিত্যের সাথে পরিচিত হই সে বইগুলো ইংরেজিতে আসে। রবীন্দ্রনাথও কিন্তু ভালো ইংরেজি পারতেন না, এই জন্য রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কার পেয়েছেন, রবীন্দ্রনাথের বইটি অনুবাদ করে দিয়েছেন টি.এস. এলিয়ট। আর রবীন্দ্রনাথ কিন্তু সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান নাই, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন ইংরেজি সম্প্রসারণের জন্য, এরকম একটা ব্যাপার। আমি ঠিক এটা ক্লিয়ার না, কিন্তু অন্যরা যারা দেখছেন তাদের জানা থাকলে আপনারা অবশ্যই জানাবেন এটা, যে আসলে মানে এই উপমহাদেশে ইংরেজির প্রসারটা নিয়ে রবীন্দ্রনাথ কাজ করেছেন। এইভাবে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় ঠিক
গীতাঞ্জলির জন্য দেয়া হয়েছে এরকম ছিল না। তবে রবীন্দ্রনাথকে যিনি অনুবাদ করে দিয়েছিলেন গীতাঞ্জলি, সেই টি.এস. এলিয়ট কিন্তু কিছুদিন পরে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথের কয়েক বছর পরে, সম্ভবত 7 বছর পরে হবে। এইখানে যারা সাহিত্য পড়েন, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অন্যান্য বিদেশি সাহিত্যগুলো যে মাধ্যমে বাংলাদেশে পেয়ে থাকি সেটা হলো ইংরেজি। বাংলাদেশে এর বাইরে আরও লোকজন কিছু ভাষা শেখে। যে সমস্ত দেশ বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তার মধ্যে ফ্রান্স আছে, তাদের এখানে একটি সাংস্কৃতিক কেন্দ্র আছে অলিয়াস প্রসেস, বা জার্মানির আছে গেটে সেন্টার। তো এরকম কিছু প্রতিষ্ঠান তারা তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার মাধ্যমে আমাদেরকে তাদের ভাষা শেখানোর জন্য উদ্বুদ্ধ করছেন। আর জাপানিজ ভাষাও লোকজন শিখছে, যেহেতু এখন অনেকেরই জাপানে কর্মসংস্থান হয় এবং সেই দেশে আমাদের অনেকেই লেখাপড়া করার জন্য যাচ্ছে বা জাপান থেকে মনবুসো বৃত্তি দেয়। ফলে জাপানে পড়তে যাওয়ার জন্য যদি কেউ জাপানিজ ভাষা তাদের শেখা থাকে তাহলে তারা ভালো প্রেফারেন্স পায়। তাই ইংরেজদের সাথে কাজ করার জন্য ইংরেজি জানা দরকার আছে, বা অন্যান্য দেশের লোকজনের সাথে কমিউনিকেট করার জন্য। তবে বর্তমান সময়ে আবার বিভিন্ন ধরনের অনুবাদ অ্যাপ পাওয়া যায়, সফটওয়্যার পাওয়া যায়, সেগুলোও শিখতে পারে লোকজন যে কিভাবে এটা পরিচালনা করতে হয়। তবে সব কিছুর উপরে যখন সেই অ্যাপ থাকবে না, ধরা যাক অ্যাপটা মোবাইলেই থাকে, মোবাইলে চার্জ চলে গেল, মোবাইলটা হারিয়ে গেল, তাহলে আপনি তখন ভাব বিনিময় করবেন কিভাবে? তখন অবশ্যই আপনার মাথা থেকেই সেই জিনিসটা জানা থাকতে হবে ইংরেজি জানা নিয়ে একটা কৌতুক মনে পড়ে গেল। আমার বাবা আমাকে এটি শুনিয়েছিলেন আমি যখন ছোট ছিলাম, তখনই হয়তো, তখন আমি 6-7-এ পড়ি। সেই ব্যাপারটা ছিল 2 গ্রামের 2 লজিং মাস্টার বা জায়গির মাস্টার। এক গ্রামের লোকজন বলছে যে আমাদের মাস্টার, সে ভালো ইংরেজি জানে। অন্য গ্রামের লোকজন বলছে যে ওদের মাস্টার ভালো ইংরেজি জানে। তারপরে তাদেরকে একদিন উপস্থাপন করা হলো গ্রামের মাঝখানে একটি জায়গা, সেইখানে একজন ইংরেজি বলবে আর একজন সেটার বাংলা বলবে। এই গ্রামের লোকজন ছিল অকাট মূর্খ, আর ওই মাস্টার দুজনই ছিল শিক্ষিত। যখন একজন মাস্টার উনি বলতেছেন আর একজন মাস্টার তিনি উত্তর দিচ্ছেন, একের পর এক যা জিজ্ঞেস করে তাই উত্তর দিয়ে দেয়, এভাবে চলছে। তখন হঠাৎ এক পাশের গ্রামের মাস্টার জিজ্ঞেস করলেন, বলেন তো আই ডোন্ট নো এর ইংরেজি, এর বাংলা কি? অন্য গ্রামের মাস্টার চিন্তা করলেন, আই ডোন্ট নো, এখন যদি সে এটার উত্তরে বলে আমি জানি না, তাহলে তো সে হেরে যায়। আর যদি সে চুপ থাকে, বরং চুপ থাকাই ভালো। কিন্তু দেখা গেল সে আর কোনো উত্তর দিতে পারল না, কারণ সে যদি আই ডোন্ট নো বলে তাহলেই সবাই বলবে যে হ্যাঁ এই মাস্টার পারে না, এই মাস্টার পারে নাই। কিন্তু সে চুপ থাকলো, আর তাতেও প্রমাণিত হয়ে গেল মাস্টার পারে না। তাই মাস্টার তো পারে না হয়ে গেল। তাহলে ইংরেজি জানলেই যে অনেক ভালো উন্নতি করে ফেলা যাবে বা সিরিয়াসলি জিতে যাওয়া যাবে তা কিন্তু না। ওই বুদ্ধিটা মাথায় থাকতে হতো, শুধু ইংরেজি জানলেই হতো না। ওই প্রশ্নটা যদি এই মাস্টার আগেই করতে পারত, সেই বুদ্ধিটা যদি তার থাকতো, তাহলে তো এই মাস্টারই জিতে যেত। কারণ ইংরেজি তো ওই দুজন মাস্টারই সমানই জানতো, কিন্তু বুদ্ধিতে কোনো একজন মাস্টার বেশি ছিল। এই জন্য সেই প্রথমে জিজ্ঞেস করেছিল আই ডোন্ট নো এর ইংরেজি কি, কিন্তু সেই ইংরেজিটা বলতে পারে নাই। তাহলে ইংরেজি জানার সাথে সাথে আমাদের মাথায় কিছু ঘটে, কিছু বুদ্ধিও থাকার দরকার আছে। সেই ঘটে বুদ্ধি নিয়েই উপদেষ্টা দয়, সেই তরুণ উপদেষ্টা, তারা আজকে জাতির মন্ত্রীর আসনে বসে আছেন।
আর আমরা যারা ফেসবুকে ইংরেজি জানা না জানা নিয়ে কত ধরনের তর্ক করছি, কত যুক্তি উপাত্ত বিশ্লেষণ করছি, আমরা কি ইংরেজিটা ততটা ভালোভাবে জানি? অথবা যে বলছে যে ইংরেজি জানা দরকার নেই, সে কি বাংলাটা ভালোভাবে জানে? নিজের মাতৃভাষা বাংলা, সেটা কি খুব ভালোভাবে জানে সে? আমার তো মনে হয় সেটাও জানে না। তবে একটা কথা বলি, যারা বাংলা সাহিত্যের চর্চা করেন সেই সমস্ত লোকজন, আপনি কিন্তু বেশ কিছু লোকজনকেই দেখতে পাবেন যে যারা ইংরেজি সাহিত্যে পড়ালেখা করেছেন তারা বরং ভালো বাংলা লেখেন। এরকম কিছু ব্যাপার আছে, বাংলাদেশেই আছে। এর মধ্যে ধরেন ডক্টর সিরাজুল ইসলাম, উনি তো ইংরেজির শিক্ষক, কিন্তু উনি বাংলায় লেখেন, বাংলা প্রবন্ধ লেখেন। এবং আমার যতদূর মনে পড়ে সৈয়দ শামসুল হক, তিনিও ইংরেজি সাহিত্যের ছাত্র, কিন্তু উনি বাংলা সাহিত্যে উনি দিগ্বিজয় করেছেন। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে সনেট লিখছিলেন, কিন্তু সেই দেশ থেকে তাকে বলা হয় যে তুমি তোমার দেশ, তোমার যে ভাষা সেই ভাষাই চর্চা করো, তাহলে তুমি আরও ভালো করতে পারবে। তারপরে তিনি ফিরে আসেন এবং বাংলায় সাহিত্য চর্চা করেন। এজন্যই আমরা আজ মাইকেল মধুসূদন দত্তের নাম জানি। আমাদের আরেকজন সাহিত্যিক আছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, তিনিও কিন্তু বিদেশ বিভূষী ছিলেন এবং তিনি কিন্তু বেশ ভালো মানের সাহিত্য আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তাই ইংরেজি জানাটাই বরং বেশি ভালো না জানার চেয়ে। তবে মাথায় কিছু বুদ্ধিও থাকতে হবে, সেই বুদ্ধি নিয়েই ইংরেজি জানা লোক বা না জানা লোক সবার সাথেই ফাইট দেয়া যাবে। আমি দেখতে পাচ্ছি অনেকে আসছে, আমার লাইভ দেখছেন। সৈকত নাসির ভাইয়া, ফাহাদ রহমান ভাইয়া, নাসিমা খান, বকুল আপা খুব সুন্দর কবিতা লেখেন। ফাহাদ রহমান আমার ছোট ভাই ক্যাম্পাসের, সে অনেক ভালো গান গায়। আর সৈকত নাসির তো একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা। সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা।